সদর দরজা থেকে দুধারের দেওয়ালে গা ঠেকিয়ে হাত পাঁচেক এসে একটা হাত তিনেক চওড়া বারান্দায় পড়ে ডান দিকে বাঁকতে হলো। বাঁদিকে বাঁকবার জো নেই, কারণ দেখা গেল সেদিকটা প্রাচীর দিয়ে বন্ধ করা। ছোট্ট একটু উঠোন, বেশ পরিষ্কার। প্রত্যেক উঠোনের 4টে করে পাশ থাকে। এটারও তাই আছে দেখলাম। দুপাশে দুখানা ঘর এ বাড়িরই অঙ্গ। একটা দিক প্রাচীর দিয়ে বন্ধ করা, অপরদিকে অন্য এক বাড়ির একটা ঘরের পেছন দিক। জানলা দরজার চিহ্ন মাত্র নেই, প্রাচীরেরই সামিল। যতীনবাবু ডাকলেন, অতসী, আমার ভাগ্নে এসেছে। এই ঘরে একটা মাদুর বিছিয়ে দিয়ে যাও তো, ওই ঘরটা বড্ড অন্ধকার। এ ঘর মানে আমরা যে ঘরের সামনে দাঁড়িয়েছিলাম, ও ঘর মানে ওদিককার ঘরটা। সেই ঘর থেকে বেরিয়ে এলেন এক নারী, মস্ত ঘোমটায় মুখ ঢেকে। যতীন মামা বললেন, এ কি, ঘোমটা কেন? আরে এই যে ভাগ্নে। মামির ঘোমটা ঘুচবার লক্ষণ নেই দেখে আবার বললেন, ছি ছি, আরে মামি হয়ে ভাগ্নের কাছে ঘোমটা টেনে কলা বউ সাজবে নাকি? এবার মামির ঘোমটা উঠল। দেখলাম আমার নতুন পাওয়া মামিটি মামারই উপযুক্ত স্ত্রী বটে। মামি এ ঘরের মেঝেতে মাদুর বিছিয়ে দিলেন। ঘরে তক্তপোষ, টেবিল, চেয়ার ইত্যাদির বালাই নেই। একপাশে একটা রংচটা ট্রাঙ্ক আর একটা কাঠের বাক্স। দেওয়ালে এক কোণ থেকে আর এক কোণ পর্যন্ত একটা দড়ি টাঙানো, তাতে একটি মাত্র ধুতি ঝুলছে। একটা পেরেকে একটা আধময়লা খদ্দরের পাঞ্জাবি লটকানো। যতীন মামার সম্পত্তি। গোটা 2 বছর আগেকার ক্যালেন্ডারের ছবি। একটাতে এখনো চৈত্র মাসের তারিখ লেখা কাগজটা লাগানো রয়েছে। ছিঁড়ে ফেলতে বোধহয় কারো খেয়াল হয়নি। যতীন মামা বললেন, একটু সুজি টুজি থাকে তো ভাগ্নেকে করে দাও, না থাকে তো 1 কাপ চাই খাবে খন। কিছু দরকার নেই যতীন মামা, আপনার বাঁশি শুনতে এসেছি। বাঁশির সুরেই খিদে মিটবে এখন। যদিও খিদে পাইনি মোটেই, বাড়ি থেকে খেয়ে এসেছি যে। বাঁশি? বাঁশি তো এখন আমি আর বাজাই না। সে হবে না, আপনাকে শোনাতেই হবে। তাহলে বসো, রাত হোক। সন্ধ্যের পর ছাড়া আমি বাঁশি ছুঁই না। কেন? যতীন মামা মাথা নেড়ে বললেন, কেন জানি না ভাগ্নে, দিনের বেলা বাঁশি বাজাতে পারি না। আজ পর্যন্ত কোনো দিন বাজাইনি। হ্যাঁ গো অতসী, বাজিয়েছি? অতসী মামি মৃদু হেসে বললেন, না। যেন প্রকাণ্ড একটা সমস্যার সমাধান হয়ে গেল এমনি ভাবে যতীন মামা বললেন, তাহলে বলো। মামা মোটে 5টা বেজেছে, সন্ধে হবে সেই 7টায়। এতক্ষণ বসে থেকে আপনাদের অসুবিধা করব? ঘুরে টুরে সন্ধ্যের পর আসবখন। কি যে বলো ভাগ্নে, অসুবিধে আবার কি? হ্যাঁ, পাড়ার লোকে তো বয়কট করেছে অপবাদ দিয়ে। তুমি থাকলে তবু কথা কয়ে বাঁচবো। পাড়ার লোকে কি অপবাদ দিয়েছে মামা? অতসী মামের দিকে তাকিয়ে যতীন মামা হাসলেন। বলবো নাকি ভাগ্নেকে কথাটা অতসী? পাড়ার লোকে কি বলে জানো ভাগ্নে? বলে অতসী আমার বিয়ে করা বউ নয়। চোখের পলকে হাসি মুছে রাগে যতীন মামা গড়গড় করতে লাগলেন, বুঝলে ভাগ্নে, লক্ষ্মী ছাড়া বজ্জাত লোক এই পাড়ার। রীতিমতো দলিল আছে বিয়ের। কেউ কি তা দেখতে চাইবে? ত্রস্তভাবে অতসী মামি বললে, কি যাতা বলছো? ঠিক ঠিক, ভাগ্নে নতুন লোক, তাকে এসব বলা ঠিক হচ্ছে না বটে। আসলে ভারী রাগ হয় কিনা। এ কি, তোমরা যে কেউ কারো সঙ্গে কথা বলছো না গো? মামি মৃদু হেসে বলল, কি কথা বলবো? বোঝো কাণ্ড, কি কথা বলবে তাও কি আমায় বলে দিতে হবে নাকি? যা হোক, কিছু বলে শুরু করো, গড়গড় করে কথা আপনা আপনি এসে যাবে। তোমার নামটি কি ভাগ্নে? যতীন মামা সশব্দে হেসে উঠলেন। এইবার ভাগ্নে তুমি পাল্টা প্রশ্ন করো, আজ কি রাঁধবে মামি? ব্যাস, হাসা আলাপ জমে যাবে। তোমার আরম্ভটি কিন্তু বেশ অতসী। যা। মামির মুখ লাল হয়ে উঠল। না না, এমন বিশ্রী প্রশ্ন আমি কখনো করব না মামি, আপনি নিশ্চিন্তে থাকুন। আমার নাম সুরেশ। সুরেশ কিনা সুরের রাজা, তাই সুর শুনতে এত আগ্রহ, তাই না ভাগ্নে? হঠাৎ উঠে দাঁড়িয়ে বললেন, ইস, ভুবনবাবু যে টাকা দুটো ফেরত দেবে বলেছিল আজ, যাই নিয়ে আসি। 2 দিন বাজার হয়নি। বসো ভাগ্নে, মামির সঙ্গে গল্প করো, আমি 10 মিনিটের ভেতর আসছি। ঘরের বাইরে গিয়ে বললেন,
তোরটা দিয়ে যাও অতসী। ভাগ্নে ছেলে মানুষ, কেউ তোমার লোভে ঘরে ঢুকলে ঠেকাতে পারবে না। মামির মুখ আরক্ত হয়ে উঠল এবং সেটা গোপন করতেই চট করে উঠে গেল। বাইরে তার চাপা গলা শুনলাম। কি যে রসিকতা করো, ছি। মামা কি জবাব দিলে শোনা গেল না। মামি ঘরে ঢুকে বলল, ওই রকম স্বভাব ওর। তবে তোমায় বলি, বাক্সে 2টি মোটে টাকা, তাই নিয়ে সেদিন বাজার গেলেন। বললাম একটা থাক, জবাব দিলেন কেন। তারপর রাস্তায় ভুবনবাবু চাইতে টাকা 2টি তাকে দিয়ে খালি হাতে ঘরে ঢুকলেন। আশ্চর্য লোক তো। ওই রকমই। আর দেখো ভাই, সংসার ভাই নয়, ভাগ্নে। তাও তো বটে। আগে থাকতে যে সম্বন্ধটা পাতিয়ে বসে আছো। তবে ওর ভাগ্নে না হয়ে আমার ভাই হলে বেশ হতো। কিন্তু বলি, সম্পর্কটা নতুন করে পাতাও না। এখনো তো 1 ঘন্টাও হয়নি, সম্পর্ক জমাট বাঁধেনি। কেন, মামি ভাগ্নে বেশ তো সম্পর্ক। আচ্ছা, তবে তাই হোক। কিন্তু আমার একটা কথা তোমায় রাখতে হবে ভাগ্নে। তুমি ওর বাঁশি শুনতে চেও না। তার মানে বাঁশি শুনতেই তো এলাম। মামির মুখ গম্ভীর হলো। কেন এলে? আমি ডেকেছিলাম? তোমাদের জ্বালায় আমি কি গলায় দড়ি দেব? আমি অবাক হয়ে মামির মুখের দিকে চেয়ে রইলাম। কথা জোগায় না। তোমাদের একটু শখ মেটাবার জন্য উনি আত্মহত্যা করছেন, দেখতে পাও না? রোজ তোমরা একজন না একজন এসে বাঁশি শুনতে চাইবে। রোজ গলা দিয়ে রক্ত পড়লে মানুষ কদিন বাঁচে? রক্ত? রক্ত নয়, দেখবে। এই বলে মামি চলে গেল। ফিরে এলো একটা গামলা হাতে করে। গামলার ভেতরে জমাট বাঁধা খানিকটা রক্ত। কাল উঠেছিল, ফেলতে মায়া হচ্ছিল, তাই রেখে দিয়েছি। রেখে কোনো লাভ নেই জানি, তবু। আমি অনুতপ্ত হয়ে বললাম, জানতাম না মামি, জানলে কখনো শুনতে চাইতাম না। ইস, এই জন্যই মামার এত শরীর খারাপ। কিছু মনে করো না ভাগ্নে, অন্য কারোর সঙ্গে তো কথা কই না, তাই তোমাকে গায়ের ছাল মিটিয়ে বলে নিলাম। তোমার আর কি দোষ, সবই আমার অদৃষ্ট। এত রক্ত পড়ে তবু মামা বাঁশি বাজান? পৃথিবীর কোনো বাধাই ওর বাঁশি বাজানো বন্ধ করতে পারবে না। কত বলেছি, কত কেঁদেছি, তাও শোনেন না। আমি চুপ করে রইলাম। মামি বলে চলল, কতদিন ভেবেছি বাঁশি ভেঙে ফেলি, কিন্তু সাহস হয়নি। বাঁশির বদলে হয়তো মদ খেয়ে নিজেকে শেষ করে ফেলবেন, নয়তো যেখানে যা আছে সব বিক্রি করে বাঁশি কিনে না খেয়ে মরবেন। মামির শেষ কথাগুলি যেন গুমরে গুমরে কেঁদে ঘরের চারিদিকে ঘুরে বেড়াতে লাগলো। আমি কথা বলতে গেলাম, কিন্তু ফুটল না। মামি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, অথচ দেখো, ওই একটা ছাড়া আমার কোনো কথাই ফেলেন না। আগে জানো, আকণ্ঠ মদ খেতেন। বিয়ের পর যেদিন মিনতি করে মদ ছাড়তে বললাম, সেই দিন থেকে ও জিনিস ছোঁয়াই ছেড়ে দিলেন। কিন্তু ওই বাঁশির বিষয়ে কোনো কথাই শোনেন না। মামি, একবার জানো ভাগ্নে, বাঁশি আমি লুকিয়ে রেখেছিলাম। সে কি ছটফট করতে লাগলেন, মনে হলো যেন ও সর্বস্ব হারিয়ে গেছে। ঠিক তখনই বাইরে কড়া নাড়ার শব্দ হলো। ওই এলেন বোধ হয়। মামি দরজা খুলতে উঠে গেল। যতীন মামা ঘরে ঢুকতে ঢুকতে বললেন, দিলে না টাকা অতসী, বললে পরশু যেতে। পিছন থেকে মামি বলল, সে আমি আগেই জানি। দোকানদারটাই বা কি পাজি, 1 পো সুজি চাইলাম, সেটাও দিল না। মামার বাড়ি এসে ভাগ্নেকে দেখছি খালি পেটে ফিরতে হবে। সুজি দেয়নি, ভালোই করেছে। শুধু জল দিয়ে তো আর সুজি হয় না। কেন, ঘি নেই? ঘি? কবে আবার ঘি আনলে তুমি? তাও তো বটে। এই বলে যতীন মামা আমার দিকে চেয়ে হাসলেন। দিব্য সপ্রতিভ হাসি। কেন ব্যস্ত হচ্ছেন মামা? খাবারের কিচ্ছু দরকার নেই। ভাগ্নের সঙ্গে অত ভদ্রতা করতে নেই। বসো তোমরা, আমি আসছি। এই বলে ঘর থেকে বেরিয়ে গেল। মামা হেঁকে বললেন, কোথায় গো? বারান্দা থেকে জবাব এলো, আসছি। মিনিট 15 পরে মামি ফিরল। দুহাতে 2খানা রেকাবিতে গোটা 4 করে রসগোল্লা আর গোটা 2 সন্দেশ। আরে, কোত্থেকে জোগাড় করলে? এই বলে একটা রেকাবি টেনে নিয়ে একটা রসগোল্লা মুখে তুললেন।
অন্য রেকাবিটা আমার সামনে রাখতে রাখতে মামি বলল, তা দিয়ে তোমার দরকার কি? মা কিচ্ছু না, যা খিদেটা পেয়েছে ডাকাতি করেও যদি এনে থাকো কিছু দোষ হয়নি। স্বামীর প্রাণ বাঁচাতে স্ত্রী অনেক কিছুই করে। আমি কুণ্ঠিত হয়ে বলতে গেলাম, কেন মিথ্যে মিথ্যে এসব? আবার যদি ওইসব শুরু করো ভাগ্নে, আমি কিন্তু কেঁদে ফেলবো। অগত্যা আমি নিঃশব্দে খেতে আরম্ভ করলাম। মামি ও ঘর থেকে দুটো এনামেলের গ্লাসে জল এনে দিলেন। প্রথম রসগোল্লাটা গিলেই মামা বললেন, মিশ্রি রসগোল্লা রইল পড়ে, খেও তুমি, নয়তো ফেলে দিও। দেখি সন্দেশটা কেমন। সন্দেশ মুখে দিয়ে বললেন, এই জিনিসটা ভালো, ওইটা খাবো। বলে সন্দেশ দুটো তুলে নিয়ে রেকাবিটা ঠেলে দিয়ে বললেন, যাও তোমার সুজির ঢিপি ফেলে দিও খন ওই নর্দমায়। অতসী মামির চোখ ছলছল করে এলো। মামার ছলটুকু আমাদের কারোর কাছেই গোপন রইল না। কেন যে এমন খাসা রসগোল্লা মামার কাছে সুজির ঢিপি হয়ে গেল, বুঝে আমার চোখে প্রায় জল আসবার উপক্রম হলো। মাথা নিচু করে রেকাবিটা শেষ করলাম। মাঝখানে একবার চোখ তুলতেই নজরে পড়ল মামি মামার রেকাবিটা দরজার ওপরে তাকে তুলে রাখছে। সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে এলে মামি ঘরে ঘরে প্রদীপ দেখালো, ধুনো দিল। আমাদের ঘরে একটা প্রদীপ জ্বালিয়ে দিয়ে মামি চুপ করে দাঁড়িয়ে কি যেন ভাবতে লাগলো। যতীন মামা হেসে বললেন, আরে লজ্জা কিসের? নিত্যকার অভ্যেস বাদ পড়লে রাতে ঘুম হবে না, ভাগ্নের কাছে লজ্জা করতে নেই। না আমি না হয় বসো, উঠতে হবে না, অত লজ্জা নেই আমার। বলে গলায় আঁচল দিয়ে মামার পায়ের কাছে মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করল। লজ্জায় সুখে তৃপ্তিতে আরক্ত মুখখানি নিয়ে অতসী মামি যখন উঠে দাঁড়ালো, আমি বললাম, দাঁড়াও মামি, একটা প্রণাম করে নি। না না, ছি ছি। ছি নয় মামি, আমার নিত্যকার অভ্যেস না হতে পারে, কিন্তু তোমায় প্রণাম না করে যদি আজ বাড়ি ফিরি, রাত্রে আমার ঘুম হবে না ঠিক করে। এই বলে মামির পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। যতীন মামা হো হো করে হেসে উঠলেন। দেখো দেখি ভাগ্নের কাণ্ড। আরে ভক্তি হয়েছে গো, ভক্তি। সকাল সন্ধে স্বামীকে প্রণাম করো জেনে শ্রদ্ধা হয়েছে ভাগ্নের। কি যে বলো! এই বলে মামি পলায়ন করল। বারান্দা থেকে বলে গেল, আমি রান্না করতে গেলাম। ভাগ্নে, এইবার তাহলে বাঁশি শোনো। থাকে কাজ নেই মামা, শেষে আবার ওই রক্ত পড়তে আরম্ভ করবে। তুমিও শেষে ঘ্যান ঘ্যান প্যান প্যান আরম্ভ করলে ভাগ্নে। রক্ত পড়বে তো হয়েছেটা কি? তুমি শুনলেও আমি বাজাবো, না শুনলেও বাজাবো। পছন্দ না হয় রান্নাঘরে মামির কাছে বসে কানে আঙ্গুল দিয়ে থাকোগে। কাঠের বাক্সটা খুলে বাঁশির কাঠের কেসটা বার করলেন। বললেন, চলো বারান্দায় চলো, ঘরে বড় শব্দ হয়। নিজেই বারান্দায় মাদুরটা তুলে এনে বিছিয়ে নিলেন। দেওয়ালে ঠেস দিয়ে বসে বাঁশিটা মুখে তুললেন। হঠাৎ আমার মনে হলো আমার ভেতরে যেন একটা উন্মাদ, একটা খ্যাপা উদাসীন ঘুমিয়েছিল, আজ বাঁশির সুরের নাড়ায় জেগে উঠল। বাঁশির সুর এসে লাগে কানে, কিন্তু আমার মনে হলো বুকের তলেও যেন সাড়া পৌঁছেছে। অতি তীব্র বেদনার মধুরতম আত্মপ্রকাশ কেবল বুকের মাঝে গিয়ে পৌঁছায়নি, বাইরের এই ঘরদোরকেও যেন স্পর্শ করে দিয়ে জীবন্ত করে তুলেছে। আর আকাশকে বাতাসকে মৃদুভাবে স্পর্শ করতে করতে যেন দূরে, বহু দূরে, যেখানে গোটা কয়েক তারা ফুটে উঠেছে দেখতে পাচ্ছি, সেইখানে স্বপ্নের মায়ার মধ্যে লয় পাচ্ছে। অন্তরে ব্যথা বোধ করে আনন্দ পাবার যতগুলি অনুভূতি আছে, বাঁশির সুর যেন তাদের সঙ্গে কোলাকুলি আরম্ভ করেছে। বাঁশি শুনেছি ঢের, বিশ্বাস হয়নি এই বাঁশি বাজিয়ে একদিন এক কিশোরীর কুল মান লজ্জা ভয় সব ভুলিয়ে দিয়েছিল। যমুনাতে উজান বইয়েছিল। আজ মনে হলো
আমার যতীন মামার বাঁশিতে সমগ্র প্রাণ যদি আচমকা জেগে ওঠে, নিরর্থক এমন ব্যাকুল হয়ে ওঠে, তবে সেই বিশ্ববাসীর বাদকের পক্ষে ওই দুটি কাজ আর এমন কি কঠিন। দেখি মামি কখন এসে নিঃশব্দে ওদিকের বারান্দায় বসে পড়েছে। খুব সম্ভব ওই ঘরটাই রান্নাঘর, কিংবা রান্নাঘরে যাবার পথ ওই ঘরের ভেতর দিয়ে। যতীন মামার দিকে চেয়ে দেখলাম খুব সম্ভব সংজ্ঞা নেই। এ যেন সুরের আত্মভোলা সাধক সমাধি পেয়ে গেছে। কতক্ষণ বাঁশি চলেছিল ঠিক মনে নেই, বোধহয় ঘন্টা দেড়েক হবে। হঠাৎ একসময় বাঁশি থামিয়ে যতীন মামা ভয়ানক কাশতে আরম্ভ করলেন। বারান্দার ক্ষীণ আলোতেও বুঝতে পারলাম মামার মুখ চোখ অস্বাভাবিক রকম লাল হয়ে উঠেছে। অতসী মামি বোধহয় প্রস্তুত ছিল, জল আর পাখা নিয়ে ছুটে এলো। এই নাও জলটা খাও, জলটা খাও, আস্তে আস্তে খাও, বিষম খাবে না। নাও। খানিকটা রক্ত তুলে মামির শুশ্রূষায় যতীন মামা অনেকটা সুস্থ হলেন। মাদুরের ওপর একটা বালিশ পেতে মামি তাকে শুইয়ে দিল। পাখা নেড়ে নীরবে হাওয়া করতে লাগলো। তারপর একসময় উঠে দাঁড়িয়ে বললাম, আজ আসি যতীন মামা। খেয়ে যাও ভাগ্নে, বসো, খেয়ে যাও। এই তুমি এখন কথা কও না তো, ভাগ্নের বাড়িতে ভাববে আজ থাক, আর একদিন এসে খেয়ে যাবে খন। ভাগ্নে চলো, এই আমি দরজা দিয়ে আসছি, কথা বলবে না কিন্তু, হ্যাঁ? সদরের দরজা খুলে বাইরে যাব, মামি আমার একটা হাত চেপে ধরে বলল, একটু একটু ধরাও ভাগ্নে, আমি একটু সামনে নি। প্রদীপের আলোতে দেখলাম মামির সমস্ত শরীর থরথর করে কাঁপছে। একটু সুস্থ হয়ে বলল, ওর এই রক্ত পড়া দেখলেই আমার এরকম হয়, বাসি শুনেও হতে পারে। আচ্ছা এবার এসো ভাগ্নে, শিগগির আর একদিন আসবে কিন্তু, হ্যাঁ? মামার বাঁশি ছাড়াতে পারি কিনা একবার চেষ্টা করে দেখবো মামি। পারবে, পারবে তুমি? যদি পারো ভাগ্নে, শুধু তোমার যতীন মামাকে নয়, আমাকেও তুমি বাঁচাবে। অতসী মামি ঝরঝর করে কেঁদে ফেলল। রাস্তায় নেমে বললাম, মামি খিলটা লাগিয়ে দাও। কেবলই মনে হয় নেশাকে মানুষ এত বড় দাম দেয় কেন? লাভ কি? এই যে যতীন মামা পলে পলে জীবন উৎসর্গ করে সুরের জাল বুনবার নেশায় মেতে যান, মানি তাতে আনন্দ আছে, যে সৃষ্টি করে তারও, যে শোনে তারও। কিন্তু এত চড়া মূল্য দিয়ে কি সেই আনন্দ কিনতে হবে? এই যে স্বপ্ন সৃষ্টি, এ তো ক্ষণিকের। যতক্ষণ সৃষ্টি করা যায় শুধু ততক্ষণ স্থিতি। তারপর বাস্তবের কঠোরতার মাঝে এই স্বপ্নের চিহ্ন তো খুঁজে পাওয়া যায় না। এ নিরর্থক মায়া সৃষ্টি করে নিজেকে ভোলাবার প্রয়াস কেন? মানুষের মন কি বিচিত্র! আমারও ইচ্ছে করে যতীন মামার মতো সুরের আলোয় ভুবন ছেয়ে ফেলে সুরের আগুন গগনে বেয়ে তুলে ধীরে ধীরে নিজেকে শেষ করে আনি। লাভ নেই, নাই বা রইল। এতদিন জানতাম আমিও বাঁশি বাজাতে জানি, বন্ধুরা শুনে প্রশংসাও করে এসেছে। বাঁশি বাজিয়ে আনন্দও যে পাই না তা নয়, কিন্তু যতীন মামার বাঁশি শুনে এসে মনে হলো বাঁশি বাজানো আমার জন্যে নয়। এক একটা কাজ করতে এক একজন লোক জন্মায়, আমি বাঁশি বাজাতে জন্মাইনি। যতীন মামা ছাড়া বাঁশি বাজানোর অধিকার আর কারো নেই। কারো কারো বাঁশি হয়তো যতীন মামার বাঁশির চেয়েও মনকে উতলা করে তোলে, আমি তাদের চিনি না। এরপর আরেক দিন গেলাম যতীন মামার বাড়িতে। বললাম, মামা আমাকে বাঁশি শিখিয়ে দেবে? বাঁশি কি শেখাবার জিনিস ভাগ্নে? ওটা নিজে থেকে শিখতে হয়। তা ঠিক, আর শিখতেও হয় মন দিয়ে, প্রাণ দিয়ে, সমগ্র সত্তা দিয়ে, নইলে আমার বাঁশি শেখার মতোই সে শিক্ষা ব্যর্থ হয়ে যায়। অতসী মামিকে সেদিন বিদায় নেবার সময় যে কথা বলেছিলাম সে কথা ভুলিনি।
কিন্তু কি করে যে যতীন মামার বাঁশি ছাড়াবো ভেবে পেলাম না। অথচ দিনের পর দিন যতীন মামা যেই সর্বনাশা নেশায় একটু একটু করে মরণের দিকে এগিয়ে যাবেন, এ কথা ভাবতেও কষ্ট হলো। কিন্তু করা যায় কি? মামির প্রতি যতীন মামার যে ভালোবাসা, তার বোধহয় তল নেই। মামির কান্নাই যখন ঠেলেছেন, তখন আমার সাধ্য কি তাকে ঠেকিয়ে রাখি? আরেকদিন গিয়ে যতীন মামাকে সরাসরি বলে ফেললাম, মামা, আপনি আর বাঁশি বাজাবেন না। যতীন মামা বড় বড় চোখ করে বললেন, বাঁশি বাজাবো না? বলো কি ভাগ্নে? তাহলে বাঁচবো কি করে? গলা দিয়ে রক্ত উঠছে, মামি কত কাঁদে। তার আমি কি করব? একটু আধটু কাঁদা ভালো। বলেই হাঁকলেন। অতসী, অতসী! মামি এলো। মামা বললেন, তোমার কান্না কি জন্য শুনি? বাঁশি ছেড়ে দিয়ে আমায় মরতে বলো নাকি? তাতে তোমার কান্না বাড়বে, কমবে না। মামি ম্লান মুখে চুপ করে দাঁড়িয়ে রইল। জানো ভাগ্নে, এই অতসীর জ্বালায় আমার বেঁচে থাকা ভার হয়ে উঠেছে। কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলেন, নড়বার নামটি নেই। ওর ভার ঘাড়ে না থাকলে বাঁশি বগলে মনের আনন্দে দেশে বিদেশে ঘুরে বেড়াতাম। বেড়ানো টেড়ানো তো সব মাথায় উঠেছে। যাও না বেড়াতে, আমি ধরে রেখেছি। ও রাখো নি। এই বলে মামা এমন ভাবে চাইলেন যেন নিজের চোখে তিনি অতসী মামিকে খুন করতে দেখেছেন, আর মামি এখন তার সম্মুখেই সে কথা অস্বীকার করছে। মামির চোখে জল এলো, অশ্রুজড়িত কণ্ঠে বলল, আমার করো তো আমি একদিন। মামা একেবারে জল হয়ে গেলেন। আমার সামনেই মামির হাত ধরে কোঁচার কাপড় দিয়ে চোখ মুছিয়ে দিয়ে বললেন, কি যে করো, ঠাট্টা করছিলাম। সত্যি বলছি অতসী। চট করে মামি হাত ছাড়িয়ে চলে গেল। আমি বললাম, কেন মিথ্যে চটালেন মামিকে? চটেনি, লজ্জায় পালালো। কিন্তু একদিন যতীন মামাকে বাঁশি ছাড়তে হলো। মামিই ছাড়ালো। মামির একদিন হঠাৎ টাইফয়েড জ্বর হলো। সেদিন বুঝি জ্বরের 17 দিন। সকাল 9টা বাজে। মামি ঘুমোচ্ছে। আমি তার মাথায় আইস ব্যাগটা চেপে ধরে আছি। যতীন মামা একটা স্টুলে বসে ম্লান মুখে চেয়ে আছেন। রাত্রি জেগে তার শরীর আরো শীর্ণ হয়ে গেছে। চোখ দুটি লাল হয়ে উঠেছে। মুখে খোঁচা খোঁচা দাড়ি, চুল উস্কো খুস্কো। হঠাৎ স্টুল ছেড়ে উঠে মামা ট্রাঙ্কটা খুলে বাঁশিটা বার করলেন। আজ 17 দিন এটা বাক্সেই বন্ধ ছিল। সবিস্ময়ে বললাম, আরে বাঁশি কি হবে মামা? ছেঁড়া পাম্প শুতে পা ঢোকাতে ঢোকাতে মামা বললেন, বেঁচে দিয়ে আসবো। তার মানে? তার মানে ডাক্তার বোসকে আর একটা কল দিতে হবে। মামা, বাঁশি থাক, আমার কাছে টাকা আছে। প্রত্যুত্তরে শুধু একটু হেসে যতীন মামা পেরেকে টাঙানো জামাটা টেনে নিলেন। যদি দরকার পড়ে তাই ভেবে পকেটে কিছু টাকা এনেছিলাম। মিথ্যা চেষ্টা। আমার মেজ মামা কতবার কত বিপদে যতীন মামাকে টাকা দিয়ে সাহায্য করতে চেয়েছেন। যতীন মামা একটি পয়সাও নেননি। আমি বললাম, কোথাও যেতে হবে না মামা, আমি কিনবো বাঁশি। মামা ফিরে দাঁড়ালেন, বললেন, তুমি কিনবে ভাগ্নে? বেশ তো। কত দাম? 135-এ কিনেছি, 100 টাকায় দেব। বাঁশি ঠিক আছে, কেবল সেকেন্ড হ্যান্ড এই যা। আপনি না সেদিন বলছিলেন মামা, এরকম বাঁশি খুঁজে পাওয়া দায়, অনেক বেছে আপনি কিনেছেন। আমি 135 দিয়েই ওটা কিনব। তা কি হয়, পুরনো জিনিস। আমাকে কি জোচ্চোর পেলেন মামা? আপনাকে ঠকিয়ে কম দামে বাঁশি কিনব? পকেটে 10 টাকার 3টে নোট ছিল। বার করে মামার হাতে দিয়ে বললাম, এই 30 টাকা আগাম নিন, বাকি টাকাটা বিকেলে নিয়ে আসবো। যতীন মামা কিছুক্ষণ স্তব্ধভাবে নোটগুলোর দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, আচ্ছা। আমি অন্যদিকে মুখ ফিরিয়ে নিলাম। যতীন মামার মুখের ভাবটা দেখবার স্বাদ হলো না। যতীন মামা ডাকলেন, ভাগ্নে। ফিরে তাকালাম। যতীন মামা হাসবার চেষ্টা করে বললেন, খুব বেশি কষ্ট হচ্ছে ভেবো না, বুঝলে ভাগ্নে। আমার চোখে জল এলো। তাড়াতাড়ি মুখ ফিরিয়ে মামির শিয়রে গিয়ে বসলাম। মামির ঘুম ভাঙেনি। জানতেও পারল না
যে রক্তপিপাসু বাঁশিটা ঝলকে ঝলকে মামার রক্ত পান করেছে, আমি আজ সেই বাঁশিটা কিনে নিলাম। মনে মনে বললাম, মিথ্যে আশা। এই যে বালির বাঁধ, একটা বাঁশি গেল আর একটা কিনতে কতক্ষণ। লাভের মধ্যে যতীন মামা একান্ত প্রিয় বস্তু হাতছাড়া হয়ে যাওয়ার বেদনাটাই যা পেলেন। বিকেলে বাকি টাকা এনে দিতেই যতীন মামা বললেন, বাড়ি যাবার সময় বাঁশিটা নিয়ে যেও। থাক না এখন কদিন, এত তাড়াতাড়ি কিসের? না, পরের জিনিস আমি বাড়িতে রাখি না। বুঝলাম, পরের হাতে চলে যাওয়া বাঁশিটা চোখের ওপরে থাকা তার সহ্য হবে না। বললাম, বেশ মামা, তাই নিয়ে যাবখন। হ্যাঁ, নিয়েই যেও। তোমার জিনিস এখানে কেন ফেলে রাখবে? 19 দিনের দিন মামির অবস্থা সংকটজনক হয়ে উঠল। যতীন মামা স্টুলটা বিছানার কাছে টেনে এনে মামির একটা হাত মুঠো করে ধরে নীরবে তার রোগ শীর্ণ ঝরা ফুলের মতো ম্লান মুখের দিকে চেয়েছিলেন। হঠাৎ অতসী মামি বলল, ওগো, আমি বোধহয় আর বাঁচব না। তা কি হয় অতসী? তোমায় বাঁচতে হবেই। তুমি না বাঁচলে আমিও যে বাঁচব না। বালাই ষাট বাঁচবে বই কি। দেখো, আমি যদি নাই বাঁচি, আমার একটা কথা রাখবে? যতীন মামা নত হয়ে বললেন, রাখবো, বলো। বাঁশি বাজানো ছেড়ে দিও। তিল তিল করে তোমার শরীর ক্ষয় হচ্ছে দেখে ওপারে গিয়েও আমার শান্তি থাকবে না। রাখবে আমার কথা? বেশ, তাই হবে অতসী। তুমি আগে ভালো হয়ে ওঠো, আমি আর বাঁশি ছোঁব না। মামির শীর্ণ ঠোঁটে সুখের হাসি ফুটে উঠল। মামার একটা হাত বুকের ওপর টেনে শ্রান্তভাবে মামি চোখ বুঝল। শান্তি। আমি বুঝলাম, যতীন মামা আজ তার রোগ শয্যাগতা অতসীর জন্য কত বড় একটা ত্যাগ করলেন। অতি মৃদু স্বরে উচ্চারিত ওই কটি কথা, তুমি ভালো হয়ে ওঠো, আমি আর বাঁশি ছোব না। অমনি না বুঝুক, আমি তো যতীন মামাকে চিনি, আমি জানি, অতসী মামিও জানে ওই কথা কটির পিছনে কতখানি জোর আছে। বাঁশি বাজাবার জন্য মন উন্মাদ হয়ে উঠলেও যতীন মামা আর বাঁশি ছোবেন না। শুনছেন গপ্প মিরে ঠেকের আজকের গপ্প, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা অতসী মামি। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল অ্যান্ড ডু নট ফরগেট টু ক্লিক অন দ্য বেল আইকন ফর নোটিফিকেশনস। তাহলে বাকিটা শোনা যাক। শেষ পর্যন্ত মামি ভালো হয়ে উঠল। যতীন মামার মুখে হাসি ফুটল। মামি যেদিন পথ্য পেল সেদিন মামা হেসে বললেন, কি গো, বাঁচবে না বলে অমনি মুখের কথা কি না? যে চাঁড়াল খুড়োর কাছ থেকে তোমায় ছিনিয়ে এনেছি, জম বেটা তো ভালো মানুষ গো। চাঁড়াল খুড়ো আবার কি মামা? ও, তুমি জানো না বুঝি? সে এক দ্বিতীয় মহাভারত। গুরু নিন্দা করো না। গুরু নিন্দা আবার কি? গুরুতর নিন্দা করব। ভাগ্নেকে দেখাও না। অতসী, তোমার পিঠের দাগটা দেখাও। মামির বাধা দেওয়া সত্ত্বেও মামা ইতিহাসটা শুনিয়ে দিলেন। নিজের খুড়ো নয়, বাপের পিস্তুত ভাই। মা বাবাকে হারিয়ে 17 বছর বয়স পর্যন্ত ওই খুড়োর কাছেই অতসী মামি ছিল। অত বড় মেয়ে, তাকে কিল চড় লাগাতে খুড়োটির বাধ্য না, আনুষঙ্গিক অন্য শব্দ ছিলই। খুড়োর মেজাজের একটি অক্ষয় চিহ্ন আজ পর্যন্ত তোমার মামির পিঠে আছে। পাশের বাড়িতেই আমি তখন বাঁশি বাজাতাম আর ওই মদটদ খেতাম আর কি। প্রায় খুড়োর গর্জন আর অনেক রাতে অতসীর চাপা কান্নার শব্দে সে নেশা ছুটে যেত আপনা থেকেই। নিতান্ত চোটে একদিন ওকে নিয়ে পালিয়ে এলাম আর তারপর বিয়ে করে ফেললাম। মামার ইতিহাস বলা শেষ হলে অতসী মামি ক্ষীণ হাসি হেসে বলল, তখন কি জানতাম যে এত মদ খায়?
তাহলে কখনো আসতাম না। তখন কি জানতাম তুমি মাথার রতন হয়ে আঠার মতো লেপ্টে থাকবে? তাহলে কখনো উদ্ধার করতাম না। আর মদ না খেলে কি এক ভদ্রলোকের বাড়ি থেকে মেয়ে চুরি করার মতো বিশ্রী কাজটা করতে পারতাম? আমি ভেবেছিলাম বছর খানেক। যাও চুপ করো, ভাগ্নের সামনে যা তা বকো না। মামা হেসে চুপ করলেন। মাস 2 পরের কথা, কলেজ থেকে শটান যতীন মামার ওখানে হাজির হলাম। দেখি জিনিসপত্র যা ছিল বাঁধা ছাদা হয়ে পড়ে আছে। অবাক হয়ে প্রশ্ন করলাম, এসব কি মামা? যতীন মামা সংক্ষেপে বললেন, দেশে যাচ্ছি। দেশে? দেশ আবার আপনার কোথায়? আমার কি একটা দেশও নেই ভাগ্নে? 500 টাকা আয়ের জমিদারি আছে দেশে, খবর রাখো। হয়তো জন্মের মতোই তোমাদের ছেড়ে চললাম ভাগ্নে। আমার অসুখের জন্য এটা হলো। তোমার অসুখের জন্য? তার মানে? বাড়িটা বিক্রি করে দিয়েছি। যিনি কিনেছেন পাশের বাড়িতেই থাকেন। মাঝখানে প্রাচীরটা ভেঙে দুটো বাড়ি এক করে নিতে ব্যস্ত হয়ে পড়েছেন। এত কাণ্ড করলে মামা, আমাকে একবার জানালে না পর্যন্ত? কবে যাওয়া ঠিক হলো? বাঁধা বিছানা আর তালাবন্ধ বাক্সের দিকে আঙুল বাড়িয়ে মামা বললেন, আজ রাতে ঢাকা মেলে রওনা হব। আমরা বাঙাল হে ভাগ্নে, জানো না বুঝি? বলে মামা হাসলেন। অবাক মানুষ, এমন অবস্থায় হাসিও আসে। গম্ভীরভাবে উঠে দাঁড়িয়ে বললাম, আচ্ছা আসি যতীন মামা। মামি এলাম। বলে দরজার দিকে অগ্রসর হলাম। অতসী মামি উঠে এসে আমার হাতটা চেপে ধরে বলল, লক্ষ্মী ভাগ্নে রাগ করো না। আগে থাকতে তোমায় খবর দিয়ে লাভ তো কিছু ছিল না, কেবল মনে ব্যথা পেতে। যে ভাগ্নে তুমি, কত কি হাঙ্গামা বাঁধিয়ে তুলতে, ঠিক আছে কিছু? আমি ফিরে গিয়ে বাঁধা বিছানাটার ওপর বসে বললাম, আজ যদি না আসতাম একটা খবরও তো পেতাম না। কাল এসে দেখতাম বাড়িঘর খাঁকা করছে। আরে রামু রামু, তোমায় না বলে কি যেতে পারি? দুপুরবেলা সেনের ডাক্তারখানা থেকে ফোন করে দিয়েছিলাম তোমাদের বাড়িতে। কলেজ থেকে বাড়ি ফিরলেই তুমি খবর পেতে। বাড়ি আর গেলাম না। শিয়ালদা স্টেশনে মামা মামিকে উঠিয়ে দিতে গেলাম। গাড়ি ছাড়ার আগে কতক্ষণ সময় যে কি করেই কাটলো, কারো মুখেই কথা নেই। যতীন মামা কেবল মাঝে মাঝে দু একটা হাসির কথা বলছিলেন এবং হাসাচ্ছিলেনও, কিন্তু তার বুকের ভেতর যে কি করছিল সে খবর আমার অজ্ঞাত থাকেনি। গাড়ি ছাড়বার ঘন্টা বাজলে যতীন মামা আর অতসী মামিকে প্রণাম করে গাড়ি থেকে নামলাম। এইবার যতীন মামা অন্যদিকে মুখ ফিরিয়ে নিলেন। আর বোধহয় মুখে হাসি ফুটিয়ে রাখা তার পক্ষে সম্ভব হলো না। জানলা দিয়ে মুখ বার করে মামি ডাকল, শোনো। কাছে গেলাম। তোমাকে ভাগ্নে বলি আর যাই বলি, মনে মনে জানি তুমি আমার ছোট ভাই। পারো তো একবার বেড়াতে গিয়ে দেখা দিয়ে এসো। আমাদের হয়তো আর কলকাতা আসা হবে না, জমির ভারী ক্ষতি হয়ে গেছে। যেও কেবল ভাগ্নে। মামির চোখ দিয়ে টপ টপ করে জল ঝরে পড়ল। ঘাড় নেড়ে জানালাম, যাব। বাঁশি বাজিয়ে গাড়ি ছাড়ল। যতক্ষণ গাড়ি দেখা গেল অপলক দৃষ্টিতে চেয়ে রইলাম। দূরের লাল সবুজ আলোক বিন্দুর ওপারে যখন একটি চলন্ত লাল বিন্দু অদৃশ্য হয়ে গেল, তখন ফিরলাম। চোখের জলে দৃষ্টি তখন ঝাপসা হয়ে গেছে। মানুষের স্বভাবই এই, যখন যে দুঃখটা পায় তখন সেই দুঃখটাকেই সকলের বড় করে দেখে। নইলে কে ভেবেছিল যে যতীন মামা আর অতসী মামির বিচ্ছেদে আমার দু চোখ জলে ভরে গিয়েছিল, সেই যতীন মামা আর অতসী মামি একদিন আমার মনের এক কোণে সংসারের সহস্র আবর্জনার তলে চাপা পড়ে যাবেন। জীবনে অনেকগুলি ওলটপালট হয়ে গেল। যথাসময়ে ভাগ্য আমার ঘাড় ধরে যৌবনের কল্পনার সুখস্বর্গ থেকে বাস্তবের কঠোর পৃথিবীতে নামিয়ে দিল। নানা কারণে আমাদের অবস্থা খারাপ হয়ে পড়ল। বালিগঞ্জের বাড়িটা পর্যন্ত বিক্রি করে ঋণ শোধ দিয়ে 80 টাকা মাইনের একটা চাকরি নিয়ে শ্যামবাজার অঞ্চলে ছোট একটা বাড়ি ভাড়া করে উঠে গেলাম। আর মার কাঁদা কাটায় গুলে
একটা বিয়েও করে ফেললাম। প্রথমে সমস্ত পৃথিবীটাই যেন তেতো লাগতে লাগলো। জীবনটা বিস্বাদ হয়ে গেল। আশা আনন্দের এতটুকু আলোড়নও ভেতরে খুঁজে পেলাম না। তারপর ধীরে ধীরে সব ঠিক হয়ে গেল। নতুন জীবনের রসের খোঁজ পেলাম। জীবনের জুয়া খেলায় হার জিতের কথা কদিন আর মানুষ বুকে পুষে রাখতে পারে? জীবনে যখন এই সব বড় বড় ঘটনা ঘটছে, তখন নিজেকে নিয়ে আমি এমনি ব্যাপৃত হয়ে পড়লাম যে কবে এক যতীন মামা আর অতসী মামি স্নেহ পরম সম্পদ বলে গ্রহণ করেছিলাম, সে কথা মনে ক্ষীণ হতে ক্ষীণতর হয়ে গেল। 7 বছর পরে আজ কচ্চিৎ কখনো হয়তো একটা অস্পষ্ট স্মৃতির মতো তাদের কথা মনে পড়ে। মাঝে একবার মনে পড়েছিল যতীন মামাদের দেশে চলে যাওয়ার বছর 3 পরে। সেইবার ঢাকা মেলে কলিশন হয়। মৃতদের নামের মাঝে যতীন্দ্রনাথ রায় নামটা দেখে যে খুব একটা ঘা লেগেছিল, সে কথা আজও মনে আছে। ভেবেছিলাম একবার গিয়ে দেখে আসব, কিন্তু হয়নি। সেদিন আপিস থেকে ফিরে দেখি আমার স্ত্রীর কঠিন অসুখ। মনে পড়ে যতীন মামার দেশের ঠিকানায় একটা পত্র লিখে দিয়ে এই ভেবে মনকে সান্ত্বনা দিয়েছিলাম, ও নিশ্চয়ই আমার যতীন মামা নয়। পৃথিবীতে যতীন্দ্রনাথ রায়ের তো আর অভাব নেই। সে চিঠির কোনো জবাব আসেনি। স্ত্রীর অসুখের হিড়িকে কথাটাও আমার মন থেকে মুছে গিয়েছিল। তারপর গড়িয়ে গড়িয়ে আরও 4টে বছর কেটে গেছে। আমার ছোট বোন বিনার বিয়ে হয়েছিল ঢাকায়। পুজোর সময় বিনাকে তারা পাঠালে না। অগ্রহায়ণ মাসে বিনাকে আনতে ঢাকা গেলাম, কিন্তু আনা হলো না। গিয়েই দেখি বিনার শাশুড়ির খুব অসুখ। আমি যাওয়ার আগের দিন হুহু করে জ্বর এসেছে। ডাক্তার আশঙ্কা করছেন নিউমোনিয়া। ছুটি ছিল না, ক্ষুণ্ণ হয়ে একাই ফিরলাম। গোয়ালন্দে স্টিমার থেকে নেমে ট্রেনের একটা ইন্টারে ভিড় কম দেখে উঠে পড়লাম। 2টি মাত্র ভদ্রলোক, এক কোণে র্যাপার মুড়ি দেওয়া একটি স্ত্রীলোক, খুব সম্ভব এদের একজনের স্ত্রী। জিনিসপত্রের একান্ত অভাব। খুশি হয়ে একটা বেঞ্চিতে কম্বলের ওপর চাদর বিছিয়ে বিছানা করলাম। বালিশ ঠেসান দিয়ে আরাম করে বসে পা দুটো কম্বল দিয়ে ঢেকে একটা ইংরেজি মাসিক পত্র বার করে ওপেনহাইমের ডিটেকটিভ গল্পে মনোসংযোগ করলাম। যথাসময়ে গাড়ি ছাড়ল এবং পরে স্টেশনে থামল, আবার চলল। এটা ঢাকা মেল বটে, কিন্তু পোড়াদ পর্যন্ত প্রত্যেক স্টেশনে থেমে থেমে প্যাসেঞ্জার হিসেবেই চলে। পোড়াদের পর ছোটখাটো স্টেশনগুলি বাদ দেয় এবং গতিও কিছু বাড়ায়। গোয়ালন্দের পর গোটা 3 স্টেশন পার হয়ে একটা স্টেশনে গাড়ি দাঁড়াতে ভদ্রলোক দুজন জিনিসপত্র নিয়ে নেমে গেলেন। স্ত্রীলোকটি কিন্তু তেমনি ভাবে বসে রইলেন। ব্যাপার কি, একে ফেলেই দেখছি সব নেমে গেলেন। এমন অন্যমনস্কও তো কখনো দেখিনি। ছোটখাটো জিনিসে মানুষের ভুল হয়, একটা আস্ত মানুষ, তাও আবার একজনের অর্ধাঙ্গ, তাকে আবার কেউ ভুল করে ফেলে রেখে যায় নাকি? জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম পিছনে না তাকিয়ে তারা স্টেশনের গেট পার হচ্ছেন। হয়তো ভেবেছেন চিরদিনের মতো আজও স্ত্রীটি তার পিছু পিছু চলেছে। চেঁচিয়ে ডাকলাম, ও মশাই, মশাই, আরে ও মশাই, শুনছেন? গেটের ওপারে ভদ্রলোক দুজন অদৃশ্য হয়ে গেলেন। বাঁশি বাজিয়ে গাড়িও ছাড়ল। অগত্যা নিজের জায়গায় বসে পড়ে ভাবলাম, তবে কি ইনি একাই চলেছেন নাকি? বাঙালির মেয়ে নিশ্চয়ই। র্যাপার দিয়ে নিজেকে ঢাকবার কায়দা দেখেই সেটা বোঝা যায়। বাঙালির মেয়ে এই রাত্রিবেলা নিঃসঙ্গ যাচ্ছে, তাও আবার পুরুষদের গাড়িতে। একটু ভেবে বললাম, এই যে শুনছেন? সাড়া নেই। আপনার সঙ্গীরা সব নেমে গেছে, শুনছেন? এইবার আলোয়ানের পোঁটলা নড়ল এবং আলোয়ান ও ঘোমটা সরে গিয়ে যে মুখখানা বার হলো দেখেই আমি চমকে উঠলাম। কিছু নেই, সে মুখের কিছুই এতে নেই। আমার অতসী মামির মুখের সঙ্গে এই মুখের অনেক তফাৎ, কিন্তু তবু আমার মনে হলো এ আমার অতসী মামি। মৃদু হেসে বলল, গলা শুনেই মনে হয়েছিল এ আমার ভাগ্নের গলা, কিন্তু অতটা আশা করতে পারিনি। মুখ বার করতে ভয় হচ্ছিল, পাছে আশা ভেঙে যায়। অতসী মামি?
খুব বদলে গেছি না গো। মামির সিঁথিতে সিঁদুর নেই, কাপড়ে পাড়ের চিহ্ন খুঁজে পেলাম না। 4 বছর আগে ঢাকা মেল কলিশনে মৃতদের তালিকায় একটা অতি পরিচিত নামের কথা মনে পড়ল। যতীন মামা তবে সত্যিই নেই। আস্তে আস্তে বললাম, খবরের কাগজে মামার নাম দেখেছিলাম মামি। বিশ্বাস হয়নি সে আমার যতীন মামা। একটা চিঠি লিখেছিলাম, পাওনি? না তো। তারপরে আমি ওখান থেকে 2-3 মাসের জন্য চলে যাই। কোথায়? আমার এক দিদির কাছে, দুঃসম্পর্কের অবশ্য। আমায় কেন একটা খবর দিলে না মামি? মামি চুপ করে রইল। ভাগ্নের কথা বুঝি মনে ছিল না? তা নয়, কিন্তু খবর দিয়ে আর কি হতো? যা হওয়ার তা তো হয়েই গেল। বাঁশিকে ঠেকিয়ে রাখলাম, কিন্তু নিয়তিকে তো ঠেকাতে পারলাম না। তোমার মেজ মামার কাছে তোমার কথাও সব শুনলাম। আমার দুর্ভাগ্য নিয়ে তোমায় আর বিরক্ত করতে ইচ্ছে হলো না ভাগ্নে। আমি তো জানি একটা খবর দিলেই তুমি ছুটে আসবে। চুপ করে রইলাম। বলবার কি আছে? কি নিয়েই বা অভিমান করব? খবরের কাগজে যতীন মামার নাম পড়ে একটা চিঠি লিখেই তো আমার কর্তব্য শেষ করেছিলাম। কি করছো এখন ভাগ্নে? চাকরি। এখন তুমি যাচ্ছ কোথায়? কোথায় যাচ্ছে সে তুমি একটু পরেই বুঝবে। তা হ্যাঁ গো, ছেলেপিলে কটি? আশ্চর্য, জগতে এত প্রশ্ন থাকতে এই প্রশ্নটাই সকলের আগে মামির মনে জেগে উঠল। একটি ছেলে। ভারী ইচ্ছে করছে আমার ভাগ্নের খোকাকে দেখে আসতে। দেখাবে একবার? কার মতো হয়েছে? তোমার মতো না তার মার মতো? কত বড় হলো? 3 বছর চলছে। চলো না মামি আমাদের বাড়ি। বাকি প্রশ্নগুলির জবাব না হয় নিজের চোখেই দেখে আসবে। গিয়ে যদি আর না নড়ি ভাগ্নে। তেমন ভাগ্য কি হবে? কিন্তু সত্যি কোথায় চলেছ মামি? এখন থাকো কোথায়? থাকি দেশেই। কোথায় যাচ্ছি সে তুমি একটু পরেই বুঝবে। তা হ্যাঁ, ভালো কথা, সেই বাঁশিটার কি হলো ভাগ্নে? এইখানে আছে। এইখানে? এই গাড়িতে? আমার ছোট বোন বিনাকে আনতে গিয়েছিলাম। সে লিখেছিল বাঁশিটা নিয়ে যেতে। সবাই নাকি শুনতে চেয়েছিল। তুমি বাজাতে জানো নাকি? বার করো না বাঁশিটা। ওপর থেকে বাঁশির কেসটা পারলাম। বাঁশিটা বার করতেই মামি ব্যগ্র হাতে টেনে নিয়ে এক দৃষ্টিতে সেটার দিকে চেয়ে রইল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, বিয়ের পর এটাকে বন্ধু বলে গ্রহণ করেছিলাম। মাঝখানে এর চেয়ে বড় শত্রু আমার ছিল না। আজ আবার এটাকে বন্ধু মনে হচ্ছে। শেষ 3টে বছর বাঁশিটার জন্য ছটফট করে কাটিয়েছিলেন। আজ মনে হচ্ছে বাঁশি বাজানো ছাড়তে না বললেই হয়তো ভালো হতো। বাঁশির ভেতর দিয়ে মরণকে বরণ করলে তবু শান্তিতে যেতে পারতে। শেষ কটা বছর এত মনোকষ্ট ভোগ করতে হতো না। বাঁশির অংশগুলো লাগিয়ে মামি মুখে তুলল। পরক্ষণেই ট্রেনের ঝমঝমানি ছাপিয়ে চমৎকার বাঁশি বেজে উঠল। পাকা গুনির হাতের স্পর্শ পেয়ে বাঁশি যেন প্রাণ পেয়ে অপূর্ব বেদনাময় সুরের জাল বুনে চলল। আমার বিস্ময়ের সীমা রইল না। এ তো অল্প সাধনার কাজ নয়। যার তার হাতে বাঁশি তো এমন অপূর্ব কান্না কাঁদে না। মামির চোখ ধীরে ধীরে বুজে এলো। তার দিকে তাকিয়ে ভবানীপুরের একটা অতি ক্ষুদ্র বাড়ির প্রদীপের অল্প আলোয় বারান্দার দেওয়ালে ঠেস দেওয়া এক সুরসাধকের মূর্তি আমার মনে জেগে উঠল। মাঝে 7টা বছর কেটে গেছে। যতীন মামার যে অপূর্ব বাঁশির সুর একদিন শুনেছিলাম, সে সুর মনের তলে কোথায় হারিয়ে গেছে। আজ অতসী মামির বাঁশি শুনে মনে হতে লাগলো সেই হারিয়ে যাওয়া সুরগুলি যেন ফিরে এসে আমার প্রাণে মৃদু গুঞ্জন শুরু করে দিয়েছে। এক সময়ে বাঁশি থেমে গেল। মামির একটা দীর্ঘ নিঃশ্বাস ঝরে পড়ল। আমারও।
কিছুক্ষণ স্তব্ধ হয়ে থেকে বললাম, এই কথাটাও তো গোপন রেখেছিলে মামি। বিয়ের পর শিখিয়েছিলেন। বাঁশি শিখবার কি আগ্রহই তখন আমার ছিল। তারপর যেদিন বুঝলাম বাঁশি আমার শত্রু, সেই দিন থেকে আর ছুঁইনি। আজ কতকাল পর বাজালাম, মনে হয়েছিল বুঝি ভুলে গেছি। ট্রেন এসে একটা স্টেশনে দাঁড়ালো। মামি জানালা দিয়ে মুখ বার করে আলোর গায়ে লেখা স্টেশনের নামটা পড়ে ভেতরে মুখ ঢুকিয়ে বলল, পরের স্টেশনে আমি নেমে যাব ভাগ্নে। পরের স্টেশনে? কেন? আজ কত তারিখ জানো? 17ই অঘ্রাণ। মামি বললে, 4 বছর আগে আজকের দিনে। বুঝতে পারছো না তুমি? মুহূর্তে সব দিনের আলোর মতো স্বচ্ছ হয়ে গেল। ঠিক 4 বছর আগে এই 17ই অঘ্রাণ ঢাকা মেলে কলিশন হয়েছিল। সেদিনও এমনই সময় এই ঢাকা মেলটির মতো সেই গাড়িটা শত শত নিশ্চিন্ত আরোহীকে ধীরে ধীরে মৃত্যুর দিকে টেনে নিয়ে যাচ্ছিল। বলে উঠলাম, মামি, মামি। মামি স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে চেয়ে থেকে বলল, সামনে স্টেশনের অল্প দিকে লাইনের ধারে কঠিন মাটির উপর তিনি মৃত্যু যন্ত্রণায় ছটফট করেছিলেন। প্রত্যেক বছর আজকের দিনটিতে আমি ওই তীর্থ দর্শন করতে যাই। আমার কাছে আর কোনো তীর্থের এতটুকু মূল্য নেই। হঠাৎ জানালার কাছে সরে গিয়ে বাইরের দিকে আঙুল বাড়িয়ে মামি বলে উঠল, ওই 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 ওখানে দেখতে পাচ্ছ না ভাগ্নে? তুমি দেখতে পাচ্ছ না? আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি। তিনি যন্ত্রণায় ছটফট করতে করতে একটু স্নেহ শীতল স্পর্শের জন্য ব্যগ্র হয়ে রয়েছে। একটু জলের জন্য মাগো। আমি তখন কোথায়? দুহাতে মুখ ঢেকে মামি ভেতরে এসে বসে পড়ল। ধীরে ধীরে গাড়িখানা স্টেশনের ভেতর ঢুকলো। বিছানাটা গুটিয়ে নিয়ে আমি বললাম, চলো মামি, আমি তোমার সঙ্গে যাব। না ভাগ্নে, এই রাত্রে তোমাকে আমি একলা যেতে দিতে পারবো না। ছি, তোমার তো বুদ্ধির অভাব নেই ভাগ্নে। আমি কি সঙ্গে নিয়ে সেখানে যেতে পারি? সেই নির্জন মাঠে সমস্ত রাত আমি তার সঙ্গ অনুভব করি। সেখানে কি কাউকে নিয়ে যাওয়া যায়? ওইখানের বাতাসে যে তার শেষ নিঃশ্বাস রয়েছে। অবুঝ হয়েও না ভাগ্নে। বাঁশিটা তুলে নিয়ে মামি বলল, এটা নিয়ে গেলাম ভাগ্নে। এটার উপর তোমার চেয়ে আমার দাবি বেশি। দরজা খুলে অতসী মামি নেমে গেলেন। আমি নির্বাক হয়ে চেয়ে রইলাম। আবার বাঁশি বাজিয়ে গাড়ি ছাড়ল। খোলা দরজাটা একটা করুণ শব্দ করে আছড়ে বন্ধ হয়ে গেল।